যমুনার পানি দিয়ে বুড়িগঙ্গার প্রবাহ বাড়ানোর পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। শিগগিরই শুরু প্রকল্প। 141 কিউমেক্স পানি যদি আমরা এখানে আনতে পারি তাহলে বুড়িগঙ্গার পানি সহনীয় পর্যায়ে চলে আসবে। আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করবো যাতে এটা সাস্টেনেবল একটা ড্রেজিং ওয়ার্ক হয়। দূষণের উৎস বন্ধের তাগিদ। সবার উপরে যে দূষিত পানি আমরা নদীতে ফেলছি সেটা শোধন করতে হবে। যে সমস্ত অর্থবিত্তের মালিক তাদের শিল্প বর্জ্য দিয়ে দূষণ করছেন তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলতে আমরা দেখি না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খনন হবে নতুন খাল, পুরনোগুলোর সংস্কারে নেওয়া হচ্ছে পদক্ষেপ, পানি সম্মেলনে প্রধানমন্ত্রী। বিচার ব্যবস্থার স্বার্থে প্রয়োজনে আরও রাজনৈতিক বক্তব্য দেয়া হবে বললেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের উন্নয়ন বরাদ্দ কমানোর অভিযোগ। জঙ্গি রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষেই হোলি আর্টিজান মামলার চার্জশিট, 6 দিনের রিমান্ড মঞ্জুর। এজেন্সির গাফিলতিতে বিমান ধরতে না পারায় দুর্ভোগে শতাধিক হজ যাত্রী। রাতের মধ্যেই পাঠানো হবে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনকে কেন্দ্র করে শিক্ষার্থী শিক্ষক ধস্তাধস্তি, উপাচার্য প্যানেলের প্রস্তাব চূড়ান্ত। হাজার কোটি টাকা ব্যয় করে যমুনা নদী থেকে পানি এনে বুড়িগঙ্গার প্রবাহ বাড়াতে চায় পানি উন্নয়ন বোর্ড। এ লক্ষ্যে সমীক্ষা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্পের কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছে তারা। তবে দূষণ রোধে শক্ত ব্যবস্থা না নিয়ে বিকল্প হিসেবে ব্যয়বহুলে প্রকল্প গ্রহণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে পরিবেশবিদদের। আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। বৃষ্টি ধোয়া এক স্নিগ্ধ নদী, টলটলে জলে যেন টইটম্বুর। এবারের বর্ষায় এমনই অপরূপ রূপে আবির্ভূত হয়েছে বুড়িগঙ্গা। বলা হচ্ছে বৃষ্টির পানি, উজানের নদীর ঢল আর ট্যানারি বন্ধের প্রভাবেই নদীটির এমন প্রত্যাবর্তন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন 70% দূষণ এখনো নিয়ন্ত্রণে না আসায় শুষ্ক মৌসুমে আবারও দেখা দেবে বিপর্যয়। এ অবস্থায় শীতকালেও বুড়িগঙ্গাকে প্রবহমান রাখতে 2010 সালে হাতে নেওয়া প্রকল্প এখন সচল করতে চায় পানি উন্নয়ন বোর্ড। 141 কিউমেক্স পানি যদি আমরা এখানে আনতে পারি তাহলে বুড়িগঙ্গার পানি সহনীয় পর্যায়ে চলে আসবে। যমুনা আদৌ প্রস্তুত আছে কিনা বুড়িগঙ্গাকে বা অন্য নদীকে ফিড করার জন্য, এই জিনিসগুলো বিবেচনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেখানে তো বাধার কোনো কারণ নেই। এ প্রকল্পের মাধ্যমে 163 কিলোমিটার দীর্ঘ 4টি নদী খনন করে বুড়িগঙ্গায় পানি আনতে চায় তারা। পরিকল্পনা মতে টাঙ্গাইলের যমুনা ব্রিজ পয়েন্ট থেকে জোকেরচর পর্যন্ত 2.35 কিলোমিটার নিউ ধলেশ্বরী, জোকেরচর থেকে মির্জাপুর পর্যন্ত 61.5 কিলোমিটার পুংলি, মির্জাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত 21 কিলোমিটার বংশী ও কালিয়াকৈর থেকে রাজধানীর বছিলা পর্যন্ত 78 কিলোমিটার তুরাগ নদী হয়ে পানি আসবে বুড়িগঙ্গায়। কিন্তু 2013 সালে শুরু হলেও বাস্তবতা যাচাইয়ের সমীক্ষা জটিলতায় ওই বছরই থমকে যায় 1125 কোটি টাকার প্রকল্পটি। ফিজিক্যাল মডেলিং এর জন্য আমরা নদী গবেষণা ইনস্টিটিউটকে এনগেজ করছি। তাদের রিপোর্ট ভিত্তিতে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করবো যাতে এটা সাস্টেনেবল একটা ড্রেজিং ওয়ার্ক হয়। তবে এমন প্রকল্প বুড়িগঙ্গার দূষণ রোধে দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনবে না বলে মনে করেন নদী রক্ষায় গঠিত টাস্ক ফোর্সের দায়িত্বশীল এই কর্মকর্তা। আমি মনে করি এটা লং টার্ম কোনো সলিউশন না। পানি প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি এটার সোর্সেস যেখান থেকে উৎপন্ন হচ্ছে বর্জ্যগুলো, সেখানে এটাকে অ্যারেস্ট করতে হবে। দূষণ রোধকে প্রধান চ্যালেঞ্জ মনে করেন পরিবেশবিদরাও। পানির প্রবাহ বাড়ানোর এ প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখলেও এর উপযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। সারা বছর যদি যমুনার থেকে পানি আসে তাহলে দূষণ কিছুটা কমবে, বাট সবার উপরে যে দূষিত পানি আমরা নদীতে ফেলছি
সেটা শোধন করতে হবে। নদী রক্ষার কথা বললেই সরকার ড্রেজিং এর কথা প্রথম দিয়ে শুরু করে। এখানে হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, আমি ঠিক জানি না, বাট ড্রেজিং এবং ড্রেজার কিনে ফেলা এটাই হচ্ছে সরকারের প্রাথমিক কাজ। যে সমস্ত অর্থবিত্তের মালিক তাদের শিল্প বর্জ্য দিয়ে দূষণ করছেন তাদের বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলতে আমরা দেখি না। এবছরের সেপ্টেম্বরে কাজ শুরু করে 2020 সালে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। থই থই জল আছে বলেই বর্ষাকালের বুড়িগঙ্গা এত সুন্দর। পরিবেশবিদরা বলছেন দূষণ নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমেও নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গেলে একদিকে বিপর্যয় থেকে রক্ষা পাবে পরিবেশ ও প্রকৃতি, অন্যদিকে রক্ষা পাবে রাজধানীর মানুষ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় নতুন খাল খনন, পুরনো খাল সংস্কার ও জলাধার সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে ঢাকা পানি সম্মেলন 2017 এর উদ্বোধনী পর্বে কথা বলেন তিনি। 2030 সালের আগেই বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যেই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করবে সরকার। পৃথিবীর শতকরা 90% বিপর্যয়ের জন্যই দায়ী পানি। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু শতকরা 70% সংঘটিত হয় বন্যা ও অন্যান্য পানি সংক্রান্ত দুর্যোগে। বিভিন্ন জরিপ ও পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় 100 কোটি মানুষের সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত হয়নি এখন পর্যন্ত। এমন বাস্তবতায় জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 17টি লক্ষ্যের মধ্যে ষষ্ঠ বা পানি বিষয়ক ইস্যু নিয়ে সম্মেলনের আয়োজন বাংলাদেশে। রাজধানীর সোনারগাঁও হোটেলে 3 দিন ব্যাপী ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। ঢাকা পানি সম্মেলন 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী পর্বে রাজধানীর পানি ব্যবস্থাপনায় নতুন খাল খনন সহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 2021 সালের মধ্যে দেশের সব বিভাগীয় শহরে ভূ-উপরিস্থ উৎস থেকে নিরাপদ পানির চাহিদা মেটানো হবে। রাজধানীর ঢাকায় নতুন খাল খনন করা হচ্ছে এবং পুরাতন খালের সংস্কার এবং জলাধার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 2021 সালের মধ্যে সকল বিভাগীয় শহরে নিরাপদ পানি ভূপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পানি ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ভিশন 2021-এর সফল বাস্তবায়নের মাধ্যমে সবার জন্য নিরাপদ পানির নিশ্চয়তারও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এসডিজি নির্ধারিত সময়সীমা 2030 সালের আগেই আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। আমাদের ভিশন 2021 বাস্তবায়নের মাধ্যমে আমরা সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পারবো এর পূর্বেই ইনশাআল্লাহ। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশ সহ 23 দেশের মন্ত্রী, প্রতিনিধি ও আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন। ঢাকা পানি ঘোষণার মধ্য দিয়ে 3 দিনের এই সম্মেলন শেষ হবে 30 জুলাই। 7টি লক্ষ্য অর্জন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিচার ব্যবস্থার উন্নয়ন বরাদ্দ সংকুচিত করে সরকার শূন্যের কোটায় নামিয়ে আনছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আর এসব কথা সরকার যদি রাজনৈতিক বক্তব্য মনে করে তাহলে বিচার ব্যবস্থার স্বার্থে তা চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার আপিল বিভাগ থেকে অবসরে যাওয়া উপলক্ষে সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি দাবি করেন, সরকার সব দিক দিয়ে বিচার ব্যবস্থা ধীরে ধীরে সংকুচিত করছে। এ বিষয়ে কিছু বললেই সরকার বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে আস্তে 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 স্কুইজ করে একেবারে জিরোতে নেওয়া হচ্ছে। এটা জাতি এবং দেশের জন্য তা মঙ্গলজনক না। এটা যদি সরকার মনে করে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাহলে আমি বলবো হ্যাঁ, প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বার্থে রাজনৈতিক বক্তব্য দেবে, প্রয়োজন বোধে আরো বলবে। এর ব্যাপারে আমি দ্বিধান্বিত হব না। অবকাঠামোগতভাবে হাইকোর্টের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ দাবি করে এসকে সিনহা বলেন, গত 3 বছরে বিচার বিভাগে সরকার কোনো বরাদ্দ দেয়নি। এই হাইকোর্ট বিল্ডিং পানি চুষে একেবারে আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে পানি পড়ে। আমাদের 2 নম্বর অ্যানেক্স বিল্ডিং যদি আমরা না করতে পারি তাহলে
এই মাঠের মধ্যে বিচার করতে হবে, এই বিল্ডিং যেন সময় ভেঙে পড়তে পারে। এই যদি অবস্থা হয় তাহলে মাননীয় আইনমন্ত্রী এই বিচার বিভাগ চলবে কিরকম? অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থায় নারীদের অগ্রযাত্রায় নাজমুন আরা সুলতানার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি এদেশের বিচার বিভাগের অহংকার, তার উজ্জ্বল পথ চলায় সমৃদ্ধ হয়েছে বিচার বিভাগ। তাকে অনুসরণ করে অনেক নারীর পদার্পণ ঘটেছে আমাদের বিচার বিভাগে। পরে আজীবন সম্মাননা দেওয়া হয় দেশের ইতিহাসের প্রথম নারী বিচারপতিকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী আসলাম হোসেন ওরফে রাশেদ আদালতে জবানবন্দি দিলে অথবা তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া গেলেই এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। গুলশান হামলায় রাশেদ অস্ত্র সরবরাহ এবং হামলাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল বলেও জানান তিনি। এদিকে রাশেদকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 2014 সালে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় অনলাইনে জঙ্গিবাদ বিষয়ক ভিডিও দেখে উগ্রবাদে দীক্ষিত হয় আসলাম হোসেন ওরফে রাশেদ। পরে একটি বেসরকারি প্যারামেডিকেলে পড়া অবস্থায় কথিত হিজরতের নামে ঘর ছাড়ে। আর শরীফুল ইসলাম খালেদের মাধ্যমে তামিম চৌধুরীর সঙ্গে পরিচয় হয় তার। অল্প দিনে হয়ে ওঠে তামিম চৌধুরীর আস্থাভাজন। হোলি আর্টিজান হামলার পর ক্রমাগত স্থান পরিবর্তন করে প্রথমে ছিল গাজীপুরে, পরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে সে। পুলিশ বলছে, হোলি আর্টিজান হামলায় অস্ত্র সরবরাহ, তামিম চৌধুরী সহ হামলাকারীদের জন্য বাসা ভাড়ার দায়িত্ব ছিল তার। রাশেদ ওরফে র্যাশ যদি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায়, তার এই জবানবন্দি দিতে চাইলে তাকে বা দিতে না চাইলেও তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের পরেই তার রিমান্ড শেষ হলেই আসলে চার্জশিট তৈরির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। পুলিশ বলছে, রোহান ইমতিয়াজ নিবরাজদের সঙ্গে হোলি আর্টিজান হামলায় অংশ নেওয়ার কথা ছিল তারও। পরে তামিম চৌধুরী মত পরিবর্তন করে তাকে অন্য দায়িত্ব দেওয়ার কথা বলে। এর আগে গুলশান ঘটনায় হামলাকারীদের প্রশিক্ষণ দেয় রাশেদ ওরফে র্যাশ। গ্রেনেড কিভাবে ছুড়তে হয় এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য এই রাশেদ ওরফে র্যাশ রোহান ইমতিয়াজদের এই 3 জনকে বুড়িগঙ্গায় নিয়ে যায় এবং বুড়িগঙ্গায় ওইখানে এই গ্রেনেড ছোড়ার অর্থাৎ প্রকৃত গ্রেনেড কিভাবে ছুড়তে হয় সেই ছোড়ার একটা প্র্যাকটিস করে পানিতে। নিবরাজরা ঘর ছাড়ার পর তাদের দেখভালের দায়িত্ব ছিল রাশেদের উপর। সামি মুবাশির তারপরে রুহান ইমতিয়াজ এরা যখন ঘর ছাড়ে তখন এদেরকে এই রাশেদ ওরফে র্যাশ রিসিভ করে মিরপুরের বাসায় পৌঁছে দেয়। এদিকে পরিবার বলছে, রাজশাহীতে একটি ছাত্রাবাসে থাকতো সে সময় জঙ্গিবাদে জড়িয়ে থাকতে পারে রাশেদ। 2 বছর 2.5 বছর থেকে তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, গেছে তো গেছেই, আমরা জানি আসবে। এটা তো আমি বলতে পারবো না, আমার ছেলে তো এটাতে জড়িতই নাই, আমি তো বলতেই পারবো না, আমি না কনফার্ম হয় না বলে তো বলতে পারবো না। কাউন্টার টেরোরিজম সহ পুলিশের বেশ কটি ইউনিটের চেষ্টায় শুক্রবার ভোরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার হয় রাশেদ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বগুড়ায় মা মেয়ের চুল কেটে দেওয়ার অভিযোগ এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উপাচার্য নির্বাচনে শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় সিনেটের অধিবেশনকে অবৈধ এবং প্রহসন বলে দাবি করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের মারমুখ অবস্থানের কারণেই ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আ.আ.ম. আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আব্দুল আজিজের নাম প্রস্তাব করেছে সিনেট। শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে শনিবার বেলা ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পরিকল্পনা ছিল শান্তিপূর্ণ সমাবেশের, কিন্তু সিনেট ভবনের সামনেই ঘটল বিপত্তি। গেটে বাধা দেয় শিক্ষক এবং নিরাপত্তা কর্মীরা। পরে জোর করে গেটের শিকল ভেঙে ভেতরে ঢুকলে শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা কর্মী এবং শিক্ষকদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের আচরণে হতবাক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
আমরা ছাত্ররা এসেছিলাম আমাদের অধিকারের কথা বলতে, আমাদের অধিকারের কথা জানাতে। তারা গেট আটকে রেখেছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছিলাম, আমরা গেটের ভিতরে ঢুকেছি, তারা আমাদের উপর হামলা করেছে। ভিসি প্যানেল যে নির্বাচন হবে এগুলোকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেখানে ছাত্র প্রতিনিধি থাকতে হবে। তবে প্রশাসন বলছে আত্মরক্ষার্থে শিক্ষার্থীদের সঙ্গে তাদের এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাদের যে কর্মসূচি তারা কর্মসূচি রাস্তার উপরে পালন করবে, গেটের বাইরে, ভিতরে এসে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তোমরা বাইরে সেখানে তোমাদের প্রোগ্রাম শেষ করো। যখন তারা ধাক্কা দিয়ে ভিতরে আসার চেষ্টা করছে তখন স্বভাবতই আমাদের শিক্ষকরাও নিজেদেরকে রক্ষা করার জন্য হয়তো তারাও ধাক্কা দিয়েছে বা ঠেলে তখন তাদেরকে গেটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি মশ আরিফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আব্দুল আজিজের নাম প্রস্তাব করেছে সিনেট। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। এজেন্সির গাফিলতিতে বিমান ধরতে না পারায় হজে যেতে পারেননি 109 জন হজ যাত্রী। গতকাল তাদের সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে জেদ্দা যাওয়ার কথা ছিল। আজকের মধ্যে এই যাত্রীদের সৌদি আরব পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক। শনিবার সকাল 10টা রাজধানী আশকোনা হজ ক্যাম্পের চিত্র এটি। ব্যাগ আর লাগেজ নিয়ে অসহায় চোখে বসে আছেন হজ যাত্রীরা। অথচ এতক্ষণে তাদের থাকার কথা ছিল সৌদি আরবের জেদ্দায়, কিন্তু হজ এজেন্সি আর মোয়াল্লেমের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসতে না পারায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে শতাধিক যাত্রী। পরশুদিন আসতে মেহেরাম বাঁধছি, আমরা গোসল করে গেছি না, মনে হয় খুব কষ্টের মধ্যে আমরা আসছি। আমাদের খাওয়া দাওয়া থাকা খুব কষ্ট হয়েছে আমাদের। আমরা কষ্টের মধ্যে দিন যাপন করছি। এখন পর্যন্ত কালকে যে আমাদের কাছ থেকে টিকিট ফেরত নেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। নিজেদের দোষ স্বীকার করে যাত্রীদের শনিবার রাতেই জেদ্দা পাঠানো হবে বলে জানালেন হজ এজেন্সির কর্মকর্তারা। 5টার পরে আমাকে মেসেজ পাচ্ছি আমি যে তারা সবাই স্টপ আটকে আছে, বলছে আমাদেরকে নিয়েই যায়নি। তখন আর কিছু করার নাই, টিকিট রিইস্যু করতে লাগিয়েছি। আশা করি ইনশাল্লাহ রাত 8টা 10-এ 805 SB 805 ফ্লাইটে হাজি ইনশাল্লাহ চলে যাবে। যাত্রীরা হয়রানির শিকার হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হজ ক্যাম্পের পরিচালক। আমাদের হজ যাত্রীগণ যেন সবাই সৌদি আরব যেতে পারেন এবং সুষ্ঠুভাবে হজ সম্পাদন করে দেশে আসেন। যদি গুরুতর কোনো অনিয়ম কেউ করে ফেলে কোনো এজেন্সি, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবছর 1,27,198 জন হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে 46টি ফ্লাইটে 19,011 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় স্থানীয় এক মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে কলেজ ছাত্রী ও তার মাকে মারধরের পর মাথার চুল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত মা ও মেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত মহিলা কাউন্সিলর রুমকি সহ 8 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। শুক্রবার সকালে বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি তার ভগ্নিপতির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় এক মেয়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, কাউন্সিলর তাকে ও তার মাকে বাড়ি থেকে বের করে তালা লাগিয়ে দেয়। ঘটনার মীমাংসায় সালিশি বৈঠকও বসে দুপক্ষ। সালিশির এক পর্যায়ে কাউন্সিলর রুমকি ও তার ক্যাডাররা মা মেয়েকে পিটিয়ে আহত করে এবং মাথার চুল ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওরা তো আমাকে ফোনেই বলছে যে আমি যদি তোদেরকে মেরেও ফেলে দিই, আমি 3টা ওয়ার্ডের কমিশনার, আমার কিচ্ছু হবে না, আমি পুলিশদেরকে টাকা খাওয়ালে আমার আর কিচ্ছু হবে না। অনেক মারধর করলো, তারপরে আমাকে একটা ঘরে আলাদাভাবে নিয়ে গেল, আম্মুকেও মারছে। স্টিলের পাইপ দিয়ে আগে আমাকে আর আমার মেয়ে চূড়ান্ত মারছে। আমার মেয়ের বেনি করা ছিল, বেনি কাটছে, কমিশনারের মা চুল কাটছে, আর একটা ছেলে মুন্না চুল কাটছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার পায়ের বিভিন্ন জায়গায় ভোঁতা অস্ত্র, যেমন লাঠি অথবা এই ধরনের কিছুতে আঘাত করছে, যার জন্য কিছু ব্যথা সে অনুভব করছে। তার ফার্দার ট্রিটমেন্ট আমরা চালাচ্ছি এবং আমরা সুপারভিশনে রাখছি এবং যাতে করে তার সুষ্ঠু চিকিৎসা হয় সেই ব্যবস্থা আমরা করছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কাউন্সিলর, তার মা ও বোন। ঘটনার সাথে সাথেই আমরা তুফান সরকারকে এবং যে 3 জন সহযোগী ছিল তাদেরকে গ্রেফতার করি এবং সেই ভিকটিম এবং তার মায়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করি এবং অন্যান্য যে আসামি ছিল ওয়ার্ড কাউন্সিলর রুমকি সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। নির্যাতনের ঘটনায় বগুড়া পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা মুন্নি বেগম। মাজেদুর রহমান, সময় সংবাদ,
বগুড়া। সীতাকুণ্ডের দুর্গম এলাকার 3টি ইউনিয়নে শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। সকাল থেকে বিভিন্ন স্কুলে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিশুদের হামের টিকা দেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে দুর্গম পাহাড়ি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব নির্দেশ মতে কোনো স্থানে হামের প্রাদুর্ভাব হলে তার 1 বর্গ কিলোমিটার মধ্যে যেসব শিশু রয়েছে তাদের পুনরায় টিকা দিতে হয়। এই অবস্থায় সীতাকুণ্ডের দুর্গম ত্রিপুরাপাড়ায় 8 জুলাই থেকে 10 শিশুর মৃত্যু এবং 105 শিশু আক্রান্ত হওয়ার পর আবারও হামের টিকা দেওয়ার প্রক্রিয়া নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসাবে সাম্প্রতিক সময়ে সিভিল সার্জন কার্যালয় থেকে এখানকার শিশুদের একটি তালিকা করা হয়। এখানে 46,145 জন শিশুকে তারা তালিকাভুক্ত করে এবং শনিবার থেকে শুরু হয়েছে তাদের টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে এখানকার 84টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 31,000 শিশুকে টিকা দেওয়া হবে। শনিবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা এই টিকা দেওয়া শুরু করে, আর তাদের সহযোগিতা করছে স্কুলের শিক্ষকরা। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, দুর্গম ত্রিপুরাপাড়াও একইভাবে টিকা দেওয়া হচ্ছে। 2000 ছাত্রছাত্রী সবাইকে টিকা দিচ্ছি, ওনারা সবাইকে টিকা দেওয়া হচ্ছে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ওনারা টিকা দিচ্ছে। এই টিকা বাংলাদেশের সকল শিশুদের উপকারে আসবে, এটা সরকারের খুব একটা ভালো উদ্যোগ। টিকা দিছে আমার বাচ্চাকে, আজকে আমার অনেক ভালো লাগছে। টিকা দিলে অনেক ভালো, অনেক রোগ থেকে বাঁচা যায়, বাচ্চারা সুস্থ থাকতে পারে, এখন রোগ ব্যাধি কম হবে। দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে এবং স্বাস্থ্যকেন্দ্রে আরো প্রায় 10,000 শিশুকে টিকা দেবে এই স্বাস্থ্য বিভাগ। টিকাদান কর্মসূচি প্রত্যক্ষ করার জন্য ঢাকা থেকে এসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যতগুলি পাহাড় আমরা যেতে পারি আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেভাবে আমরা তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া এবং অন্যান্য যা প্রয়োজন স্বাস্থ্য বিভাগের পক্ষে যত কিছু দেওয়া সম্ভব সবগুলি আমরা এখানে দিতে চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা আশা করি তাতে আমরা সাকসেসফুল হব। দুই পাহাড়ের মাঝখানে এখানে যে হাফিজ জুট মিলস এরিয়া আছে, সেখানে বাংলাদেশ কলোনিতে আমরা একটা কমিটি ক্লিনিক করছি। আগামী 5 দিনের মধ্যে টিনের ঘর উঠে যাবে ইনশাল্লাহ। সেখানে আমরা একটা সিএসসিবি দিয়ে সেখানে স্বাস্থ্য সেবা দেবো। গত 8 জুলাই এই সীতাকুণ্ড দুর্গম ত্রিপুরাপাড়ায় হামজ্বরে আক্রান্ত হয়ে অন্তত 10 শিশুর মৃত্যু হয়, অসুস্থ হয় আরো 105 শিশু। আর এখানে টিকাদান কর্মসূচিতে গাফিলতির অভিযোগে এখানকার 6 স্বাস্থ্যকর্মীকে বদলি করা হয়েছে সন্দ্বীপে। দীর্ঘদিনের কুসংস্কার এবং ভয় ত্যাগ করে এই ত্রিপুরাপাড়া বাসিন্দারাও হাসি মুখে এসেছেন টিকা দেওয়ার জন্য এবং সন্তানদের টিকা দিতে পেরে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং এখন অনেকটা উচ্ছ্বসিত। সীতাকুণ্ড দুর্গম ত্রিপুরাপাড়া থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজের ভাই শাহবাজ শরীফের নাম অনুমোদন। জামানত বাজেয়াপ্তের ভয়ে সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকার কেরানীগঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, কার কত জনপ্রিয়তা, মানুষ কার পক্ষে আছে সেখানে প্রমাণিত হবে। সেই নির্বাচনে যদি আমরা পরাজিত হই, আমরা মাথা নত করে সেই পরাজয় স্বীকার করবো, বিরোধী দলে যাব। কিন্তু আপনারা শুনতে দেবেন না। আপনারা জানেন যে ওই নির্বাচনে আপনাদের কারোরই জামানত থাকবে না। তত্ত্বাবধায়ক নয়, সাংবিধানিক সরকারের অধীনে জাতীয় পার্টি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সম্মেলন ও সমাবেশ সহ 3 মাসের কর্মসূচি দিয়েছে দলটি। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির যৌথ সভায় নির্বাচনী সমীকরণের নানা বিষয় উঠে আসে দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তৃতায়। সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশব্যাপী সম্মেলনের নির্দেশনা দেন পার্টির চেয়ারম্যান। দলের কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এতে বক্তৃতা করেন। কর্মসূচির ঘোষণা দেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার। উচ্চ আদালতের নির্দেশনার 4 বছর পেরিয়ে গেলেও ইংরেজি মাধ্যম স্কুল পরিচালনার পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা না থাকায় নিয়ন্ত্রণহীনভাবে চলছে স্কুলগুলো। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। শিক্ষামন্ত্রী বলছেন, নীতিমালা তৈরির কাজ শেষ পর্যায়ে, তবে বিধির অনেক বিষয়ে আপত্তি জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল মালিক অ্যাসোসিয়েশন। ফেরদৌস লিপের রিপোর্ট।
2013 সালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য নীতিমালা তৈরির প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন 2 শিক্ষার্থীর অভিভাবক। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ আদায় থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে রুল জারি করেন। এর পরপরই শিক্ষামন্ত্রীর উদ্যোগে কমিটি গঠন করে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত এই নীতিমালা তৈরির কাজ শুরু করা হয়। কিন্তু নীতিমালা প্রণয়নের কাজ এখনো শেষ না হওয়ায় শৃঙ্খলার মধ্যে আনা যায়নি এই মাধ্যমের স্কুলগুলোকে। অভিভাবকদের পক্ষ থেকে রয়েছে নানা অভিযোগ। গত 1 বছর 2 বছর ধরে রিঅ্যাডমিশনটিকে রিনেম করে ওরা ইনস্টলেশন ফি নাম দিয়ে দিয়েছে। ওদের ডে বাই ডে আনলিমিটেড প্রাইস হাইক হচ্ছে। সো এডুকেশন লেভেল, ইটস নট অনলি প্রাইস এবং এডুকেশন দুটোটাই একটা কন্ট্রোলেবল লেভেলে থাকা উচিত। লাস্ট ইয়ারে যেটা হলো উইদাউট এনি কনসেন্ট অফ গার্জিয়ান, এনি কনসেন্ট অফ প্যারেন্টস, তারা টিউশন ফিসটা এক ধাক্কায় প্রায় 80% মতন বাড়ায় দেয়। তো তখন যখন আমরা গার্জিয়ানরা কিছু তার সাথে কথা বলি, তার কথাটা ছিল এরকম যে গুলশানের তুলনায় টিউশন ফিসটা কিছুই না, আপনি যদি এখানে অ্যাডজাস্ট করতে পারেন থাকেন, অথবা আপনি অন্য কোথাও দেখতে পারেন। ওরা খুব ছোট একটা গন্ডির মধ্যে পড়ালেখা, একটা বিল্ডিং এর মধ্যে, ওদের কোনো নিজস্ব ভবন নাই, মাঠ নাই। নীতিমালার খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তাদের সাথে অনেকদিন থেকেই আমরা আলোচনা করছি যাতে একটা নীতিমালা তৈরি করতে পারি। ড্রাফট হয়েছে, কিন্তু ওরা অনেকে আগ্রহ দেখায় না, ওদের মধ্যে কিন্তু সবাই একমত। আর এরই মধ্যে নীতিমালার কয়েকটি ধারার বিরোধিতা করছে ইংলিশ মিডিয়াম স্কুল মালিকদের অ্যাসোসিয়েশন। বার্ষিক ফি স্কুল নিতে পারবে না, এটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু আবার আপনি দেখবেন যে বাংলা মিডিয়াম যে স্কুল আছে সেখানে কিন্তু বার্ষিক ফি নেওয়া হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেটা আপনার বাংলা মিডিয়াম স্কুলে যেভাবে অভিভাবক প্রতিনিধি নেওয়ার বিধান আছে, সেটা ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে হয়তো ওইভাবে অভিভাবক প্রতিনিধি রাখাটা এখানে চ্যালেঞ্জিং হবে। তবে নীতিমালা প্রণয়নের আগে সব পক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মেয়াদ শেষ হওয়ার পর তাদের থাকার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, কম দামে পণ্য কিনতেই মূলত বাংলাদেশকে চাপে রাখতে চায় বিশ্বের নানা কুচক্রী মহল। 3টা অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং আমাদের ন্যাশনাল ইনিশিয়েটিভ। আমাদের অধিকাংশ কারখানা হয়তো সামান্য থাকতে পারে, এখন পরিদর্শন করেছে তারা, এবং তারা বলেছে এই পর্যন্ত লেস দ্যান 50 ইন্ডাস্ট্রিজ তারা পেয়েছে ভালনারেবল। ইট ইজ লেস দ্যান 2% দ্য গ্লোবাল রেশিও। এখন আবার বায়না ধরেছে তাদের 2018 মে মাসে মেয়াদ শেষ, তাদের আবার 21 সাল পর্যন্ত থাকতে হবে। নো, দ্যাট ইজ নট দেয়ার জব। মূল কারণ হলো উইথ দ্য রেসপেক্ট টু দি বায়ার্স, যাতে একটু কম টাকা দিয়ে কেনা যায়, এই চাপে রাখা। বাঘ আমাদের গর্ব, বাঘ রক্ষা করব, এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে পালন হয়েছে বিশ্ব বাঘ দিবস। সকালে দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা সুন্দরবনের বাঘ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাঘের নির্বিঘ্ন চলাচল ও নিরাপদে বেঁচে থাকার পরিবেশ তৈরিতে সরকারকে জোরালো ভূমিকা পালনের দাবি জানান। দেশের বাইরের খবর। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফের নাম অনুমোদন করেছে ক্ষমতাসীন দল পিএমএল-এন। আর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রী শহীদ খাকান আব্বাসি। এদিকে পানামা পেপারসে ফাঁস হওয়া দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে সরকার পক্ষ। একই সঙ্গে নওয়াজকে ক্ষমতা থেকে সরানোর পেছনে পাকিস্তানের সামরিক বাহিনীর হাত রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল পিএমএল-এন। পাকিস্তান সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর দেশটির সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দলীয় সমর্থকরা নেচে গিয়ে উল্লাস করলেও হতাশায় নিমজ্জিত নওয়াজ সমর্থকরা। পাকিস্তানি প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণার রায়ের বিরোধিতা করে লাহোরে বিক্ষোভ করে কয়েকশো মানুষ।
সাবেক প্রেসিডেন্ট জারদারি এত দুর্নীতি করেও পার পেয়ে গেছেন। তার ক্ষেত্রে আদালত কখনো তদন্ত করেনি, অথচ বারবার নওয়াজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই দিন করাচিতে আনন্দ র্যালিতে যোগ দিয়ে আদালতের রায়কে স্বাগত জানান পিপিপি, পিটিআই সহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা। দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার পেয়েছে, জনগণের টাকা মেরে দিয়ে কেউ রেহাই পায়নি, ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না। একই দিন এক সংবাদ সম্মেলনে বিরোধী দল তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করেন পিটিআই নেতা। দেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের জনগণ যেভাবে লোন নিয়েছে, অতীতে কখনো এত লোন নিতে হয়নি। বর্তমান সরকার এর দায় এড়াতে পারে না। নওয়াজ শরীফের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমরা শুধু চেয়েছি তাকে জবাবদিহিতার মুখোমুখি করতে। এদিকে ক্ষমতাসীন দলের নেতা সাদ রফিক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্যের জন্য নয়, বরং চীন পাকিস্তান ইকোনমিক করিডোর নির্মাণের কাজ শুরুর কারণেই নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। নওয়াজ শরীফের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। 1998 সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে পরমাণু পরীক্ষা চালানোর পরও একইভাবে তাকে ক্ষমতা থেকে সরানো হয়। এবারও চীনের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক রুট নির্মাণের যে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনেকেই মেনে নিতে পারেনি। নওয়াজ শরীফের বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না, আমরা এর বিরুদ্ধে আপিল করব। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেন তিনি। শনিবার নওয়াজের সভাপতিত্বে ক্ষমতাসীন দল পিএমএল-এন এর দুটি আলাদা বৈঠকে তার ছোট ভাই শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শাহবাজের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আগামী 45 দিন মধ্যবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানি মন্ত্রী শহীদ খাকান আব্বাসীর নাম ঘোষণা করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সন্ধ্যার সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যমুনার পানি দিয়ে বুড়িগঙ্গার প্রবাহ বাড়ানোর পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। শিগগিরই শুরু প্রকল্প, দূষণের উৎস বন্ধের তাগিদ। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খনন হবে নতুন খাল, পুরাতনগুলো সংস্কারে নেওয়া হচ্ছে পদক্ষেপ। পানি সম্মেলনে প্রধানমন্ত্রী। বিচার ব্যবস্থার স্বার্থে প্রয়োজনে আরও রাজনৈতিক বক্তব্য দেয়া হবে বললেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের উন্নয়ন বরাদ্দ কমানোর অভিযোগ। জঙ্গি রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষেই হোলি আর্টিজান মামলার চার্জশিট, 6 দিনের রিমান্ড মঞ্জুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনকে কেন্দ্র করে শিক্ষার্থী শিক্ষক ধস্তাধস্তি, উপাচার্য প্যানেলের প্রস্তাব চূড়ান্ত। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ে।